বিকেলে শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যেতেই পুরো ছাদ যেন রঙিন আলোর ঝলকানিতে নতুন এক রূপ ধারণ করেছে। আশেপাশে নীল সাদা ফেরি লাইটের শাড়ি বাতাসে চমচম করে জ্বলছে। একপাশে বড় করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর্জেন্টিনার পতাকা। তার নিচে একই রঙের বেলুন দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে ছোট্ট একটি কন্যার। মাঝখানে গোল টেবিলগুলোতে সাদা কাপড় বিছিয়ে রাখা হয়েছে। চারদিকে সারি করে রাখা চেয়ার। ছাদের এক কোণে মৃদু ভলিউমে বাজছে পুরনো বাংলা গানের সুর। আর রান্নাঘর থেকে বেরিয়ে আসছে রোস্ট আর বিরিয়ানির মন মাতানো ঘ্রাণ। শুধু বারবিকিউ করা হবে ছাদে। ইরা ছাদে পা রাখতেই দু হাত ছড়িয়ে চারপাশে তাকিয়ে মুগ্ধ হয়ে বলল, ওয়াও, এত সুন্দর করে সাজিয়েছিস। ছবিতে দেখলেও বিশ্বাস করতাম না, ভাবতাম তুই এডিট করে পাঠিয়েছিস। বেলা গর্বিত মুখে বলল, সব বিয়ান ভাইয়ের আইডিয়া। সকাল থেকে সবাই কত কষ্ট করেছে জানিস। তারপর আর দুজনকে ধরে রাখা গেল না। কখনো তারা দুজন বেলুন নিয়ে ঝগড়া করছে, কখনো ছাদের এক পাশে দাঁড়িয়ে ফটো তুলছে, কখনো আবার নিচে দাঁড়িয়ে থাকা বিহানকে দেখে অকারণে হাসাহাসি করছে। এরা মাঝে মধ্যে ইচ্ছে করে বেলাকে ধাক্কা দিচ্ছে, আর বেলা ভন করে রেগে তার পিছনে ছুটছে। বিহান দূর থেকে মাথা নেড়ে হেসে বলল, তোদের দুইজনের হাসির শব্দে সারা ঢাকা শহরের মানুষ চলে আসবে। এত বেশি লোকের খাবার আয়োজন করিনি আমরা, তাই শব্দ কম করে ভ্যাটকা। এরা সঙ্গে সঙ্গে জবাব দিল, এখন তো মাত্র শুরু করেছি। আমরা একসঙ্গে হলে কত কথা যে বলি, আপনি নিজেও বিরক্ত হয়ে যাবেন। কথাটা শুনে আশপাশে দাঁড়িয়ে থাকা সবাই হেসে উঠল। বেলাও হাসছিল। তার হাসিটা নেভার একটা স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ টিকলো না। ঠিক তখনই নিচে গাড়ি থামার শব্দ ভেসে এলো। কেন জানি তার জীবনের সুখের মুহূর্তগুলো বেশিক্ষণ স্থায়ী হয় না। তার সুখের মুহূর্ত পণ্ড করতে বাড়ির গেট খুলে ভিতরে প্রবেশ করলো রূপসা। রূপসাকে দেখে বেলার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। মুহূর্তের মধ্যে তার ভিতরে সমস্ত উচ্ছ্বাস কোথায় যেন হারিয়ে গেল। ইরা অবাক হয়ে লক্ষ্য করলো, কয়েক সেকেন্ড আগেও যে মেয়েটা হাসতে হাসতে কথা বলছিল, সে হঠাৎ করে অস্বাভাবিকভাবে চুপ হয়ে গেছে। ইরা নিচু গলায় জিজ্ঞেস করলো, কি হলো? হঠাৎ এমন চুপ করে গেলি কেন? বেলা কোনো উত্তর দিল না, শুধু স্থির চোখে সিঁড়ির দিকে তাকিয়ে রইল। রূপসা ধীরে ধীরে ছাদে উঠে এলো। সবার সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করলো, বড়দের সালাম করলো, মমতাজ বেগমের পাশে গিয়ে কিছুক্ষণ গল্প করলো, তারপর সায়রের দিকেও এগিয়ে গেল। বেলার ভিতরটা হঠাৎ এক বিরক্তিতে ভরে উঠলো। সে মুখে একরাশ বিরক্তি টেনে মিনমিনিয়ে বলল, এই শালি আবার এখানে এসেছে কেন? ইরা গল্প করতে করতে হঠাৎ হঠাৎ কৌতূহলী দৃষ্টিতে চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, আচ্ছা, ওই মেয়েটা কে? সবাইকে বেশ আপন করে কথা বলছে দেখি। বেলা যেদিকে তাকিয়েছিল সেদিকেই চোখ রেখে উত্তর দিল, ও রূপসা। আত্মীয় তোদের? আমাদের না, দূর সম্পর্কের আত্মীয় সায়র ভাইদের। আবার এক কলেজে দুজনের ফ্রেন্ড ছিল। শেষ কথাটা বলতে গিয়ে বেলার গলা অদ্ভুতভাবে ভারী হয়ে গেল। ইরা বিষয়টা খেয়াল করলেও কিচ্ছু বলল না, শুধু আবার একবার রূপসার দিকে তাকিয়ে দেখলো। মেয়েটা হাসি মুখে সবার সঙ্গে গল্প করছে। কয়েক মুহূর্ত পর সে আবার স্বাভাবিক কৌতূহলেই জিজ্ঞেস করলো, দেখতে তো বেশ ভদ্রই মনে হচ্ছে, তুই এমন মুখ গোমড়া করে আছিস কেন? বেলা এবার ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমার ওকে একদম ভালো লাগে না। কেন? কিছুক্ষণ চুপ করে রইল বেলা। এরপর বেলা বিরক্ত গলায় বলল, আচ্ছা, একটা সাধারণ পারিবারিক অনুষ্ঠানে ওনাকে আসতেই হলো? ইরা অবাক হয়ে বলল, কার? যে রূপসা কুটনির। কথাটা বলে আবার মুখ ফিরিয়ে নিল বেলা। মনে মনে একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। তাহলে কি সায়র ভাই নিজেই ওনাকে নিমন্ত্রণ করেছে? কি দরকার ছিল এই ঢঙ্গিটাকে ইনভাইট করার? নিজের অজান্তেই বুকের ভিতরে কেমন একটা তীব্র অস্বস্তি জেগে উঠতে লাগলো। দৃষ্টি বারবার দূরে দাঁড়িয়ে থাকা সায়র রূপসার দিকে চলে যাচ্ছে, অথচ সে জোর করে অন্যদিকে তাকিয়ে থাকার চেষ্টা করছে। কিন্তু মন কি আর কারো কথা শোনে? তাদের একপাশে দাঁড়িয়ে থাকা বেলা যতই নিজের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে রাখার চেষ্টা করুক না কেন, তার চোখ যেন অবাধ্য হয়ে একই দৃশ্যের দিকে ফিরে আসছে। একটু দূরে দাঁড়িয়ে থাকা সায়র খুব স্বাভাবিক ভঙ্গিতে রূপসার সাথে কথা বলছে, তবুও বেলার চোখে বারবার ওই দৃশ্যটুকু এসে বিঁধতে লাগলো। রূপসা কিছু একটা বলতে সায়রের ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠলো। খুব বড় কোনো হাসি না, কিন্তু এতটুকুই যথেষ্ট ছিল বেলার বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠার জন্য। সে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে নিজের দৃষ্টি সরিয়ে নিল। অদ্ভুত এক ভার জমতে লাগলো বুকের ভিতরে। মনে মনে বিড়বিড় করে বলল, আমার সাথে তো কখনো এভাবে কথা বলেন না। কথাটা বলতে একের পর এক স্মৃতি মাথার ভিতরে ভিড় করতে লাগলো। যখনই সে সায়রের সামনে যায়, মানুষটা তখনই তাকে পড়াশোনার কথা বলে, নয়তো দুষ্টুমি কমানোর কথা বলে, নয়তো গম্ভীর মুখে দু চারটে কথা শুনিয়ে দেয়। তার মুখে হাসি দেখাই যেন বিরল।
কিন্তু সেই একই মানুষটাকে রূপসার সঙ্গে এত সহজ স্বাভাবিকভাবে কথা বলতে দেখে বেলার বুকের ভিতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সে ঠোঁট কামড়ে অন্যদিকে তাকানোর চেষ্টা করলো। নিজেকে সামলাতে না পেরে সে ছাদের একদম নির্জন কোণে গিয়ে দাঁড়ালো। দূরে সন্ধ্যার আকাশে একে একে তারা দৃশ্যমান হতে শুরু করলো, কিন্তু তার চোখে যেন চারপাশের কোনো সৌন্দর্য ধরা পড়ছে না, শুধু বুকের ভেতরটা ভারী হয়ে আছে। খুব আস্তে নিজের মনকেই প্রশ্ন করলো, তোর এত কষ্ট হচ্ছে কেন বেলা? তুই কে সায়র ভাইয়ের? তুই কেউ না ওনার, একদম কেউ না, তাহলে এত অধিকার বোধ কেন? চোখ দুটো হঠাৎ করে জ্বালা করতে লাগলো। সকালের ঘটনাগুলো একে একে মনে পড়ে গেল। যে লজ্জা ভুললে সায়রের রুমে চলে যাওয়া, পারফিউম চুরি করে ব্যবহার করতে গিয়ে ধরা পড়া, আর অবশেষ দরজার কাছে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে ভালোবাসার কথা বলে ফেলা। কথাগুলো মনে পড়তে লজ্জা, অপমান আর অনুশোচনায় নিজের মুখটা নিচু হয়ে গেল। সে দু চোখ শক্ত করে বন্ধ করলো। মনে হচ্ছিল ইচ্ছে করলে ওই কয়েকটা মুহূর্ত যদি মুছে ফেলা যেত। নিজেকেই তীব্র ধমক দিয়ে মনে মনে বলল, কি ভেবেছিলি তুই উনি তোকে নিয়ে অন্য কিছু ভাবে? একটু ভালো ব্যবহার করলো আর তুই নিজের সীমা ভুলে গেলি? হয়তো ওনাদের সম্পর্কটাই এমন যেখানে হাসি মুখে কথা বলা যায়, আর আমার জন্য আছে শুধু বকা, ধমক আর ইডিয়েট শব্দটা। এক দীর্ঘশ্বাস নিঃশব্দে বেরিয়ে এলো তার বুকের ভিতর দিয়ে। পরের মুহূর্তে নিজের চোখের কোণে জমে ওঠা পানি মুছে ফেললো। না, আর না, আজকের পর আর কখনো না। আজ সে নিজের সবচেয়ে বড় ভুলটা বুঝতে পেরেছে। নিজের মনে মনে দৃঢ় একটা প্রতিজ্ঞা করে ফেললো সে আজকের পর সায়রের সামনে আর কখনো এমন বেহায়ার মতন আচরণ করবে না, আর কখনো নিজের অনুভূতিগুলোকে মুখ ফসকে বেরিয়ে আসতে দেবে না, আর কখনো এমন কোনো কথা বলবে না যেটা শুনে মানুষটা তাকে হালকা ভাবে। সে নিজের হাত দুটো শক্ত করে মুঠো করে নিজের মনে মনে দৃঢ় কণ্ঠে বলল, মনে রাখ বেলা, আজ থেকে সব শেষ। তুই আর কোনোদিন এই মানুষটার সামনে নিজের অনুভূতি নিয়ে দাঁড়াবি না। যতই ভালো লাগুক, যতই কষ্ট হোক, সবকিছু নিজের মধ্যেই চেপে রাখবি। আজ বুঝেছি এই লোকটার সামনে বেহায়া হয়ে ওঠাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল। বেলার চোখের কোণায় থাকা শেষ অশ্রুবিন্দুটাও সে আঙুলের ডগায় দ্রুত মুছে ফেললো। বুক ভর্তি দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে নিজের বুকের ভিতরে তীব্র অস্থিরতাটাকে জোর করে চাপা দেওয়ার চেষ্টা করলো। আয়নার সামনে না দাঁড়িয়ে থাকলেও সে জানে কান্নার সামান্য ছাপও যদি কাউর চোখে পড়ে যায় তাহলে একের পর এক প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। আর আজ এই আনন্দমুখর রাতটাকে তার কষ্টের ছায়ায় ঢেকে ফেলতে সে একদমই চায় না। তাই সমস্ত ভাঙাচোরা অনুভূতিকে এর ভিতর লুকিয়ে রেখে ঠোঁটে এক টুকরো কৃত্রিম হাসি ফুটিয়ে তুলল। নিজের হৃদয়ের আর্তনাদকে নীরবতার আড়ালে বন্দি করে ধীরে ধীরে আবার সবার দিকে এগিয়ে গেল, যেন কিছুই ঘটেনি, যেন কয়েক মুহূর্ত আগে তার বুকের ভিতরে ঝড় বয়ে যায়নি। ছাদের অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা ইরা দূর থেকে বেলার প্রতিটি পরিবর্তন গভীরভাবে লক্ষ্য করছিল। কয়েক মিনিট আগেই যেই মেয়েটা সবার সঙ্গে প্রাণ খোলা হাসিতে মেতেছিল, মুহূর্তের ব্যবধানে তার চোখের ভিতরে কিভাবে এমন অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো সেটা ইরার দৃষ্টি এড়ায়নি। মানুষের মুখের ভাষার থেকেও তার চোখের ভাষা পড়তে সে অনেক বেশি অভ্যস্ত। তাই বেলা যখনই স্বাভাবিক থাকার অভিনয় করুক না কেন, তার হাসির আড়ালে লুকিয়ে থাকা চাপা কষ্ট তাই ইরার চোখে ধরা পড়ে গেল। তবুও ইরা বুঝতে পেরেছে, এমন কোনো ইঙ্গিত দিল না। বেলা কাছে আসতে ইরা আগের মতন দুষ্টুমি মেশানো ভঙ্গিতে কাঁধে হালকা হেসে বলল, কোথায় গেছিলি এতক্ষণ? আমি তো ভাবছিলাম ছাদ থেকে ওধাও হয়ে গেলি নাকি। কথাটা বলে সে ইচ্ছে করে বেলার হাতটা জড়িয়ে ধরলো। মুখে স্বাভাবিক হাসি বজায় রাখলেও তার দৃষ্টি নিঃশব্দে বেলার লালচে চোখের ওপরে গিয়ে থামলো। তারপর আর কোনো প্রশ্ন না করে সে অন্যদের সাথে হাসি ঠাট্টায় মেতে উঠলো, কারণ সে বুঝে গেছিল এই মুহূর্তে প্রশ্নের চেয়ে স্বাভাবিক আচরণটাই বেলার সবচেয়ে বেশি প্রয়োজন। আর যদি সত্যিই কোনো কষ্ট থেকে থাকে তবে বেলা নিজে থেকে বলতে চাইলে একদিন নিশ্চয়ই বলবে। আজ অন্তত তার মুখে জোর করে ফুটিয়ে তোলা হাসিটুকু তার ভেঙে দিতে মন সায় দিল না। তার জোর করে হেসে উত্তর দেয়, কোথাও না তো। মিথ্যা বলবি না, আমি তোকে 5 মিনিট ধরে খুঁজছি। আরে ওইদিকে দাঁড়িয়ে একটু বাতাস খাচ্ছিলাম। ইরা চোখ ছোট ছোট করে অনেকক্ষণ তার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আচমকায় হাত বাড়িয়ে বেলার কপালে হাত দিয়ে বলল, জ্বর এসেছে নাকি? বেলা অবাক হয়ে বলল, ধুর না তো। তাহলে এমন মুখ কেন? 5 মিনিট আগেও মনে হচ্ছিল এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুই, এখন মনে হচ্ছে কেউ তোকে ছ্যাঁকা দিয়েছে। বেলা হেসে ফেললো, খুব অল্প, কিন্তু সেই হাসিটা চোখ পর্যন্ত পৌঁছালো না। ইরা এবার আরো কাছে এসে বলল, সত্যি করে বল, কি হয়েছে? কিছু হয়নি, তুই আমাকে চিনিস না নাকি? তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা হয়েছে। বেলা অন্যদিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আরে বললাম তো কিচ্ছু না।
ইরা ইচ্ছে করে পরিবেশটা হালকা করার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, মুখ গোমরা করে থাকবি না। বেলা হাসি মুখে বলল, আচ্ছা। ইরা মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেললো। অন্তত কিছু মুহূর্তের জন্য হলেও বেলার মুখে আবার হাসি ফিরে এসেছে। ঠিক সেই সময় পিছন থেকে ভেসে এলো পরিচিত এক গম্ভীর কণ্ঠস্বর। ইরা। দুইজনে একসঙ্গে পিছনে ফিরে তাকালো। সায়র দিয়ে আছে। সাদা পাঞ্জাবিতে তাকে আগের মতোই গম্ভীর, পরিপাটি আর স্থির লাগছিল। হাতে এখনো সাজসজ্জার কাজের দাগ লেগে আছে। বোঝাই যাচ্ছে এতক্ষণ ব্যস্ত ছিল। ইরাকে দেখে সে ভদ্রভাবে মুচকি হেসে এগিয়ে এলো। কেমন আছেন? ইরাও হাসি মুখে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি? ভালো। কখন এলে? বিকেলের দিকে। আসলে আপনি তখন ব্যস্ত ছিলেন, তাই আর দেখা হয়নি। সায়র মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ একটু কাজ ছিল, তাই আর সময় বের করে উঠতে পারিনি। সমস্যা নেই, বাড়িটা খুব সুন্দর সাজিয়েছেন। ধন্যবাদ, সবাই মিলে সাজিয়েছি।